ম্যাগনেটিক ফিল্ড পার্ট 3। আজকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের 3 নম্বর ক্লাস করতে চলেছি। এই ক্লাসটায় আমরা কি পড়ব? ম্যাগনেটিক ফিল্ডের কয়েকটা প্রপার্টি এবং একটা ইম্পর্টেন্ট থিওরেম এখানে পড়তে হবে। প্রথমেই প্রপার্টি থেকে যদি আসি, তাহলে ডাইভারজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড এবং কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্স নিলে শূন্য হয়, সেটা ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0, এটা আমরা এখানে প্রমাণ করব। আর প্রমাণটা করা হবে বায়ার-সাভার্টসের লটাকে ফান্ডামেন্টাল ধরে নিয়ে। তারপরে ওখান থেকেই মানে ম্যাগনেটিক ফিল্ডের যে এক্সপ্রেশন বায়ার-সাভার্টস ল থেকে আসে, সেই এক্সপ্রেশন থেকে তার কার্ল নিয়ে ম্যাগনেটিক ফিল্ডের কার্লটাকে আমরা দেখাবো যে কার্ল ভেক্টর বি ইকুয়াল টু মিউ 0 জে হয়, যেখানে জেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। এই দুটো থিওরি প্রমাণ করতে গেলে ভেক্টরের আইডেন্টিটি দরকার। বুঝতেই পারছো, ডাইভারজেন্স ব্যবহার করা হবে আর কার্ল ব্যবহার করা হবে, তাহলে সেখানে ভেক্টর আইডেন্টিটি রিগার্ডিং ডাইভারজেন্স অ্যান্ড কার্ল আমাদের মনে রাখতে হবে, তাহলে দুটো প্রমাণ করা যাবে। এরপরে আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল পড়ব, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ল, যেটা সাহায্যে খুব সহজে যদি পার্টিকুলার সিমেট্রি থাকে, তাহলে কোনো স্ট্রেট কারেন্ট বা সার্কুলার কারেন্ট বা সলিনয়েডের মধ্যে দিয়ে একটা কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়, সেটা ডিরাইভ করা যাবে। ধরে নাও আমরা সেখানে বায়ার-সাভার্টস ল ব্যবহার করব না, তাহলে বায়ার-সাভার্টস ল ব্যবহার না করেও ম্যাগনেটিক ফিল্ড অ্যাম্পিয়ার্স ল থেকেও বার করা যায়। কিছু সিমেট্রির প্রয়োজন হয়, সিমেট্রিগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। কোনো পার্টিকুলার প্রবলেমে গেলে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি ধরনের সিমেট্রির কথা আমি বলতে চাইছি। এই অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর ইন্টিগ্রাল ফর্ম আছে, আবার ডিফারেনশিয়াল ফর্মও আছে। এই ডিফারেনশিয়াল ফর্ম থেকে আমরা ভেক্টর পোটেনশিয়ালের এক্সপ্রেশন ডিরাইভ করব। স্কেলার পোটেনশিয়াল সম্বন্ধে আমাদের ধারণা আছে, ইলেকট্রিক স্কেলার পোটেনশিয়াল, বা সিম্পলি যেটাকে ভোল্টেজ বলা হয়, সেই স্কেলার পোটেনশিয়ালের এক্সপ্রেশন থেকে এক্সপ্রেশনের সঙ্গে অ্যানালজি টেনে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ভেক্টর পোটেনশিয়াল এর জন্য একটা এক্সপ্রেশন ডিরাইভ করা হবে। এটাও এখানে আমরা ডিটেলসে ডিসকাস করব, এবং এই জিনিসগুলোই আজকে আমাদের বিষয়। এগুলোই হচ্ছে টপিক, যেগুলো পরপর পড়তে হবে। আমি ধরে নিচ্ছি তোমরা বায়ার-সাভার্টসের ল ভালো করে পড়েছো এবং ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন তোমাদের মনে আছে। বায়ার-সাভার্টস ল এর যেটা ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন ছিল, বি ইকুয়াল টু μ0/4π। ধরো আই কে কেউ j.ds লিখবে, μ0I/4π থাকে তো প্রথমে, তাহলে সেখানে μ0/4π লিখলাম। আর আইটাকে আমরা যদি জে তে এক্সপ্রেস করি, অর্থাৎ কারেন্ট ডেন্সিটিতে এক্সপ্রেস করি, তাহলে জে ক্রস ক্যাপিটাল আর বাই আর কিউব ডিভি এরকম ভাবে লেখা যাবে, যেখানে μ0/4πটা কনস্ট্যান্ট, ভি ভলিউমের ওপরে ইন্টিগ্রেশন করা হয়েছে,
মনে রাখতে হবে এই যে ভিটা আছে, ভলিউম আছে, ভি ভলিউমটা বা ডিভি ভলিউমটা, এগুলো সব সোর্সের কাজ করছে, এবং ডিভি ভলিউমের মধ্যে বা ভি ভলিউমের কাছে কারেন্ট ডেনসিটি আছে, সেটা হচ্ছে জে। সুতরাং আমরা যদি সোর্স পয়েন্টটাকে বা যেখানে ডিভি সিচুয়েটেড রয়েছে সেই কোঅর্ডিনেটটাকে আমরা এরকমভাবে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম দিয়ে লিখি, যেটা ডিভির কোঅর্ডিনেট, এবং তার সঙ্গে সঙ্গে যে পয়েন্টে ফিল্ড বার করতে হবে অর্থাৎ ফিল্ড পয়েন্ট, তার কোঅর্ডিনেট আমরা লিখে ফেলছি, সেটা হচ্ছে এক্স, ওয়াই, জেড। ইন্টিগ্রেশনটা বুঝতেই পারছো সোর্স পয়েন্টের উপর করা হচ্ছে। সোর্স পয়েন্টটাকে বিভিন্ন জায়গায় নিতে হবে। সোর্স পয়েন্টটা যদি বিভিন্ন জায়গায় সরিয়ে নড়িয়ে নাও, তাহলে ডিভিটাও চেঞ্জ হবে। অর্থাৎ ছোট ছোট ভলিউমগুলোকে অ্যাড করা হবে, যখন ভি ভলিউম যখন তৈরি করা হবে, সেটা পুরোটাই কিন্তু সোর্সের কন্ট্রিবিউশন চলে আসবে। আর এই কারেন্ট ডেনসিটি যে, এটাও সোর্স পয়েন্টেরই ফাংশন হবে, অর্থাৎ এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম এটার ফাংশন। আর ইজ দ্য রিলেটিভ পজিশন ভেক্টর। রিলেটিভ পজিশন ভেক্টর মানে যেটাকে তোমরা ফ্রম সোর্স পয়েন্ট টু ফিল্ড পয়েন্ট হিসাবে এক্সপ্লেন করতে পারো। অর্থাৎ এটা এক্সআই মাইনাস এক্সআই যদি করি, তাহলে একটাকে আমাদের প্রাইম দিতে হবে। এক্স আইটা হচ্ছে সোর্স পয়েন্টের কোঅর্ডিনেট, আর এক্স আই প্রাইমটা হচ্ছে ফিল্ড পয়েন্টের কোঅর্ডিনেটস। এবার এইটার সঙ্গে একটা ইউনিট ভেক্টর লাগবে, যে ইউনিট ভেক্টরটা আমি ই ক্যাপ দিয়ে দিলাম। তো এটাকে তিনটে টার্মে লেখা যায়, আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপে যদি ছিটিয়ে লিখি, তাহলে আই ক্যাপ এক্স ওয়ান মাইনাস এক্স, এক্স ওয়ানটা দেওয়ার দরকার নেই, আমরা সেক্ষেত্রে এক্স মাইনাস এক্স প্রাইম করে দিচ্ছি, এক্স মাইনাস এক্স প্রাইম। তারপরে জে ক্যাপ ওয়াই মাইনাস ওয়াই প্রাইম, এটা করে দিলাম। আর তার সঙ্গে কে ক্যাপ জেড মাইনাস জেড প্রাইম। তার মানে ক্যাপিটাল আর হচ্ছে রিলেটিভ পজিশন কোঅর্ডিনেট অফ দ্য ফিল্ড পয়েন্ট উইথ রেসপেক্ট টু দ্য সোর্স পয়েন্ট। এই হচ্ছে বায়োসাভার্সের ল এর একটা ফর্ম ম্যাগনেটিক ফিল্ড বার করার জন্য। এখান থেকে যেটা করতে হবে, ডাইভারজেন্স অফ বি বার করে নিতে হবে। তাহলে ডাইভারজেন্স অফ বি কত হবে, এটা আমাদের বার করতে হবে। এবার প্রশ্ন উঠবে, এই যে ডাইভারজেন্সটা আমি নিচ্ছি, এই ডাইভারজেন্সের মধ্যে ডেরিভেটিভ ইনভলভ আছে। ন্যাবলা যে অপারেটর, তার মধ্যে ডেরিভেটিভ ইনভলভ আছে। তাহলে সেই ডেরিভেটিভগুলো কোন কোঅর্ডিনেটের রেসপেক্টে হবে, এটা মনে রাখতে হবে যে আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করেছি ফিল্ড পয়েন্টে। সুতরাং এখানে ডাইভারজেন্স বি নেওয়ার সময় ফিল্ড পয়েন্টের রেসপেক্টেই ডেরিভেটিভগুলো করতে হবে। তাহলে এই যে ন্যাবলা অপারেটর, এটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইমের ফাংশন না। এটা কাদের রেসপেক্টে ডেরিভেটিভ হবে, ভেক্টর ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু এক্স, ওয়াই অ্যান্ড জেড। সেখানে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইমকে আমি কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে পারি। সুতরাং যদি এরকম পসিবিলিটি আসে যে ওই ফিল্ড পয়েন্টের রেসপেক্টে জে কে ডেরিভেটিভ করতে হবে, যেটা কিনা সোর্স পয়েন্টের ফাংশন, তাহলে অবভিয়াসলি জিরো হবে সেটা। অর্থাৎ কেউ যদি বলে যে ডাইভারজেন্স জে বা ডাইভারজেন্স কার্ল জে, এই ভেক্টরগুলো কিন্তু জিরো হবে। তাহলে যেহেতু ডেরিভেটিভটা মনে রাখতে হবে সোর্স পয়েন্টের রেসপেক্টে নয়,
সুতরাং যে ফাংশনগুলো সোর্সের উপর ডিপেন্ড করে সেই ফাংশনগুলোকে, এবং যে ফাংশনগুলো ফিল্ড পয়েন্টের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র সোর্সের পয়েন্টের উপর ডিপেন্ড করে, সেই ফাংশনগুলোকে আমরা যখন এই ন্যাবলা অপারেটর দিয়ে অপারেট করব তখন সেটা 0 পাওয়া যাবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে ডাইভারজেন্স বি, এটা আমরা যদি লিখি তাহলে μ0/4 ইন্টিগ্রেশন ভি। ডাইভারজেন্সটা আমরা ইন্টিগ্র্যান্ডের উপরে কাজ করাবো, যে ইন্টিগ্র্যান্ডে আছে জে ক্রস আর বাই আর কিউব আর ডিভি। দেখো ডিভিকে বাদ দিয়ে দিলাম, এই ইন্টিগ্রেশনের ভেতরে ডাইভারজেন্স অপারেটরটা ঢুকে গেল। কি করে সম্ভব হলো? যেহেতু এই ন্যাবলা অপারেটর এক্স ওয়াই জেড এর ফাংশন, আর এই ইন্টিগ্রেশন ভি এর ওপর যখন করছি তখন পি পয়েন্টটাকে আমরা নড়াচ্ছি না, বা পি পয়েন্টের কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। সেখানে এক্স ওয়াই জেডকে ফিক্স রেখে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমকে ভ্যারিয়েবল ধরছি। আর ন্যাবলা অপারেটর যখন অপারেট করা হচ্ছে তখন ভ্যারিয়েবল হিসাবে এক্স ওয়াই জেডকে নেওয়া হচ্ছে, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমটাকে কনস্ট্যান্ট বলে ধরে নেওয়া হচ্ছে। সেই জন্য তুমি এই ন্যাবলা অপারেটরকে সরাসরি ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকিয়ে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু এই যে ভিটা বা ভলিউমটা সেটা কার ফাংশন? সোর্স পয়েন্টের ফাংশন। সেই জন্যই এই কাজটা করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার দেখো, এই ডিভিকেও কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এটাও যেহেতু ভি এর একটা ছোট্ট পার্ট, এটাও সোর্স পয়েন্টের ফাংশন, ফিল্ড পয়েন্টের নয়, আর ডেরিভেটিভ করা হচ্ছে সোর্স পয়েন্টের রেসপেক্টে। সুতরাং এই ডিভিটাকেও কনস্ট্যান্ট হিসাবে ধরে নেওয়া যাবে যখন তুমি এই ভেক্টর আইডেন্টিটিকে অপারেট করাবে। এইবার এই যে ডেরিভেটিভ অপারেটর বা ডাইভারজেন্স করা হয়েছে সেইটা আমরা ডিরাইভ করব যে কত হয়। এটার ভ্যালুটা বুঝতে পারলেই, বা এটা যদি 0 হয়ে যায় তাহলে টোটাল ডাইভারজেন্স বিটা 0 হতে পারে। তো সেই জন্য আমরা এই জে ক্রস আর বাই আর কিউব এইটা এখানে ভেক্টর আইডেন্টিটিতে ভেঙে ফেলছি। কত হবে? প্রথমে আমি এই আর বাই আর কিউব এইটা একটা ভেক্টর ধরে নিচ্ছি, এবং তার সঙ্গে ধরে নিচ্ছি যে যেটা ক্রস প্রোডাক্ট আছে, এবং সেই অনুযায়ী এখানে এ ক্রস বি তার ডাইভারজেন্স যেভাবে ভেক্টর আইডেন্টিটিতে শেখানো হয়েছিল সেরকম ভাবে এই ডাইভারজেন্স অপারেটরটাকে অপারেট করাবো। তাহলে আর আর ভেক্টর বাই আর কিউবকে একটা ভেক্টর ধরে নিচ্ছি, আর আরেকটা ভেক্টর আছে জে। এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টকে ডাইভারজেন্স করা হয়েছে। করলে ভেক্টর আইডেন্টিটি যদি আমরা ইউজ করি সেটা হবে আর বাই আর কিউবকে প্রথমে আইডেন্টিক্যাল রাখলাম, অ্যাজ ইউজুয়াল থাকলো। এবার কার্ল যে করা হচ্ছে, এবং কার্ল যে করার পরে এখানে ডট প্রোডাক্ট করতে হবে আর বাই আর কিউবের সঙ্গে। সেকেন্ড টার্মে আসছে মাইনাস জে ডট ডট প্রোডাক্ট হচ্ছে কার্ল আর বাই আর কিউব। এটা ভেক্টর আইডেন্টিটিতে ছিল, সুতরাং এটা আগের জিনিস। এই দুটো জিনিস আমাকে, এই কার্ল জে আর কার্ল অফ আর বাই আর কিউব, এই দুটো জিনিস বার করলেই আমরা ইন্টিগ্র্যান্ডের ডাইভারজেন্স বার করতে পারবো। এবার দেখো, যখন কার্ল জে বার করব, এই কার্ল জে যখন বার করব, এইটা এই পার্টটা কিন্তু 0 হবে। কার্ল জে কেন 0 হবে? তার কারণ হচ্ছে এই পার্টটা, এই অংশটা এটা 0 হয়ে যাবে।
শূন্য হওয়ার কারণ কি? কারণ এই যেটা আগেই লিখেছি দেখো, এক্স ওয়াই জেড প্রাইমের ফাংশন, এক্স ওয়াই জেড এর ফাংশন নয়। আর ডেরিভেটিভ তুমি কি করছো, কার্লের সময় যখন যে ডেরিভেটিভটা করছো তখন এক্স ওয়াই জেড এর রেসপেক্টে করছো, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমের রেসপেক্টে নয়। সুতরাং এই কার্ল যেটা এখানে 0 হবে। কিন্তু আর ভেক্টরটা এটা কিন্তু এক্স ওয়াই জেড আবার এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম দুটোরই ফাংশন। সুতরাং যেহেতু এই আর ভেক্টরটা দুটোরই উপর ডিপেন্ড করে, এই কার্ল অফ আর বাই আর কিউব এটা নন জিরো হবে। তোমাকে এখানে বার করে নিতে হবে এটা কত হয়। আমরা এই দ্বিতীয় অংশটা বার করে নিই। কার্ল অফ সেকেন্ড টার্মে আছে আর ভেক্টর বাই আর কিউব। এখানেও একটা ভেক্টর আইডেন্টিটি আমরা ইউজ করব, যেখানে ভেক্টর আইডেন্টিটি হবে কার্ল অফ ফাই মাল্টিপ্লাইড বাই এ ভেক্টর, যেখানে ফাইটা স্কেলার and phi is equivalent to 1 by r cube here. এই ভেক্টর আইডেন্টিটিতে 1 by r cube পড়ে থাকলো, তারপরে কার্ল অফ আর নেওয়া হলো, সেকেন্ড টার্ম হবে গ্রেডিয়েন্ট অফ 1 by r cube, কারণ 1 by r cube একটা স্কেলার কোয়ান্টিটি, গ্রেডিয়েন্ট নেওয়া ছাড়া কোনো রাস্তাও নেই, ক্রস আর। এই হচ্ছে ভেক্টর আইডেন্টিটি। তাহলে দুটো টার্ম, একটা টার্ম কার্ল যে 0 হলো আর অন্য একটা টার্ম সেকেন্ড টার্মটা আমরা এখানে ডিরাইভ করার চেষ্টা করছি। এর মধ্যে কার্ল অফ আর এটা 0 হয়, সুতরাং এটা নিয়ে ভাবনার কিছু নেই। নেক্সট টার্ম দেখো, গ্রেডিয়েন্ট অফ 1 বাই আর কিউব হয় 3r বাই r টু দি পাওয়ার 5, কিন্তু 3r বাই r টু দি পাওয়ার 5 প্লাস r। এখানে একই ধরনের ভেক্টরের ক্রস প্রোডাক্ট করা হচ্ছে, একটা আর আর একটাও আর। তাহলে এই দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট সাইন 0 থাকার জন্য 0 হয়ে যায়। তাহলে ইন্টিগ্র্যান্ডের দুটো পার্টি, এই যে ইন্টিগ্র্যান্ডের যখন আমরা ডাইভারজেন্স করলাম তখন দুটো টার্ম ছিল, সেই দুটো টার্মই 0 হয়ে গেল আলটিমেট। তাহলে এই ইন্টিগ্র্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি 0 হয়ে যাচ্ছে, যার ফলে ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে আমরা পেলাম ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0, যেটা আমাদের রেজাল্ট। এই রেজাল্টটা আমরা পেয়ে গেলাম যেহেতু ইন্টিগ্র্যান্ডটা 0 হয়ে যাচ্ছে। এই ইকুয়েশনটা সমস্ত ম্যাগনেটিক ফিল্ডের জন্য ভ্যালিড। এটা স্টেডি কারেন্ট হোক, মানে যেটা স্টেডি হোক, বা ভ্যারিং কারেন্ট হোক, সমস্তটার জন্যই এটা ভ্যালিড। এবং এই লটাকে বলা হয় গাউস ল ইন ম্যাগনেটোস্ট্যাটিক্স। কোনটাকে? এই ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0। এটা খুব ইম্পর্টেন্ট একটা ল, এবং এটার যে কনক্লুশন, এখান থেকে যে কনক্লুশন বেরিয়ে আসে সেটা হচ্ছে দেয়ার ইজ নো ম্যাগনেটিক মনোপোল। ম্যাগনেটিক মনোপোলের কোনো অস্তিত্ব নেই, বা ফ্রি ম্যাগনেটিক চার্জের কোনো অস্তিত্ব নেই, যেরকম ইলেকট্রোস্ট্যাটিক্সে ফ্রি ইলেকট্রিক চার্জ পাওয়া যায়। ম্যাগনেটিক ডাইপোল হতে পারে, কোয়াড্রুপোল হতে পারে, কিন্তু ম্যাগনেটিক মনোপোলের কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ তুমি আইসোলেটেড একটা এন পোল বা এস পোল এরকম খুঁজে কোথাও পাবে। এটা এখান থেকে কনক্লুশন বেরিয়ে আসে। কি করে বেরিয়ে আসলো? তুমি ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0 তার দুই পাশেই ইন্টিগ্রেশন করে দাও ভি ভলিউমের মধ্যে, সেই আগের যে ভি ভলিউম সেই ভি ভলিউমের মধ্যে। অর্থাৎ
সোর্সের রেসপেক্টে তুমি ইন্টিগ্রেশন করে দাও। তাহলে এর দুই পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, রাইট সাইডে তো 0 আছেই, এখান থেকে পাওয়া গেল ভি ভলিউমে ইন্টিগ্রেশন করছি ইউজিং ডাইভারজেন্স থিওরেম অফ গাউস। কি হতে পারে? আমরা বলতে পারি বি ডট ডিএস, ইন্টিগ্রেশন বি ডট ডিএস ইকুয়াল টু 0। আর এখানে ভি ভলিউমকে ভি ভলিউমের উপর ইন্টিগ্রেশন ছিল, হয়ে গেল এস ক্লোজ সারফেসের উপর ইন্টিগ্রেশন, যে সারফেসটা ভি ভলিউমকে ইনক্লোজ করে রেখেছে। আর বি ডট ডিএস কে কিন্তু ফ্লাক্স বলে। তাহলে টোটাল ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস ইকুয়াল টু 0। টোটাল ফ্লাক্সটা কি করে 0 হলো? এটাকে যদি ফিজিক্যালি এক্সপ্লেন করতে হয় তাহলে বলতে হবে একটা ক্লোজ সারফেস দিয়ে যতগুলো লাইনস অফ ফোর্স বার হচ্ছে বা এমিট করছে, ততগুলো লাইনস অফ ফোর্সই আবার এন্ট্রি এই সারফেসের মধ্যে নিচ্ছে। অর্থাৎ যত সংখ্যক লাইনস অফ ফোর্স সারফেস দিয়ে বেরিয়ে আসছে, তত সংখ্যক লাইনস অফ ফোর্স আবার ঢুকেও পড়ছে। এটাই অন্যভাবে বলা হলে বলা যাবে যে সিঙ্গেল কোনো পোল পাওয়া যাবে না, বা আইসোলেটেড কোনো ম্যাগনেটিক ফিল্ডের চার্জ পাওয়া যাবে না, যেরকম ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের জন্য আমরা ফ্রি চার্জ পাই। তো এখানে সেই জন্য নো আইসোলেটেড ম্যাগনেটিক ফিল্ড ইজ পসিবল ফর ম্যাগনেটিক ফিল্ড। সবসময় লাইনস অফ ফোর্সগুলো ক্লোজড হয়ে থাকবে, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সগুলো অলওয়েজ ক্লোজড। So there is no isolated magnetic monopole or free magnetic charge as we get the free electric charge in the electrostatic field. তাহলে ম্যাগনেটিক মনোপোল যদি এক্সিস্ট করে না, এটা প্রমাণ করতে দেওয়া হয়, সেখানে ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0 এটা প্রমাণ করলেই যথেষ্ট। এখান থেকে এটা বেরিয়ে আসে যে ম্যাগনেটিক মনোপোলের কোনো অস্তিত্ব নেই। এই অংশটা থেকে তোমাদের যদি না বোঝার জায়গা থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো। স্যার ওই ডিভি ইকুয়াল টু এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম কি করে ধরলে ওটা ফার্স্টে? ডিবি ইকুয়াল টু ডিভি না ডিবি, কোনটা? না ডিভি, ওই যে ডিভি ইকুয়ালস টু এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। ডিভি ইকুয়াল টু এক্স প্রাইম কোন লাইনটা বলো তো? এই তো পি এর ওপরেরটা, এক্স ওয়াই জেড যেটা ধরেছিলেন ওটার ওপরে। এক্স ওয়াই জেড এটার উপরে? হ্যাঁ হ্যাঁ এটা, এই লাইনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বললাম ডিভির কোঅর্ডিনেট ওটা। হ্যাঁ, এটা ইকুয়াল নয়। হ্যাঁ, ইকুয়াল সাইন দেওয়া হয়নি, দেখো একটা অ্যারো দিয়েছি, তার মানে ডিভি এর কোঅর্ডিনেট এটা। এটা হচ্ছে ডিভি এর কোঅর্ডিনেট, তাই বলেছি। মানে ডিভিটা কোথায় আছে, এটার পজিশন কোঅর্ডিনেটটা কি, সেটা হচ্ছে ওটা। তার মানে ধরো এখানে একটা ভি ভলিউম রয়েছে, আর এখানে একটা ভি এর মধ্যে আমি ছোট্ট একটা ভলিউম নিয়েছি হুইচ মে বি কল্ড ডিভি। এই ছোট যে ভলিউমটা নিয়েছি ডিভি, সেটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, আর হচ্ছে জেড প্রাইম, এটার কোঅর্ডিনেটটা। এবার ধরো অরিজিনটা অন্য কোথাও রয়েছে, অরিজিন হচ্ছে এটা। এবার আমরা ফিল্ড পয়েন্ট পিতে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, এই জায়গাটায় ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, তাহলে পি কে কি বলা হবে? ফিল্ড পয়েন্ট। এবং এরিয়াটা যদি ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলা হয় তাহলে এইটা হবে ক্যাপিটাল আর।
রিলেটিভ পজিশন ভেক্টর হচ্ছে আর। তাহলে এই ডিভিটা কার ফাংশন হবে? নিশ্চয় পি এর পয়েন্টের ফাংশন হবে না, পি এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে ডিভিটা কার ফাংশন হবে? যেহেতু এইটা হচ্ছে এই ডিভিটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, সুতরাং ডিভিটা এক্স ওয়াই জেড এর জেড প্রাইমের ফাংশন হতে পারে। এক্স ওয়াই জেড এর সঙ্গে এর কোনো সম্পর্ক হবে না, সম্পর্ক থাকবে না। এবং যদি পি পয়েন্টে তুমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাও, তাহলে এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ড আমরা বার করেছি, এবার ডাইভারজেন্স বার করছি। কিন্তু এই ডাইভারজেন্সটা নিচ্ছি কার রেসপেক্টে? ফিল্ড পয়েন্টের রেসপেক্ট। অর্থাৎ আমি পি পয়েন্টের সামান্য পরিবর্তন করতে চাই, পি পয়েন্টটাকে একটু সরাতে চাই, এখানে পি প্রাইম করে নিতে চাই, ধরো সামান্য একটু সরিয়ে দেবো। তাহলে সামান্য একটু যদি সরিয়ে দিই, অন্য কালার দিয়ে দেখাচ্ছি, ধরো পি পয়েন্টটাকে আমি ডিসপ্লেসড করব, দিয়ে পি প্রাইমে বসিয়ে দেবো। হ্যাঁ, হতে পারে এরকম, ধরো এই জায়গাটা বসাবো আমি। তাহলে কোনটা কোনটা পরিবর্তন হবে? পরিবর্তন হবে, দেখো এই ট্রায়াঙ্গেলটার দুটো সাইড কিন্তু পরিবর্তন হয়ে গেল। একটা হচ্ছে পি থেকে যখন পি প্রাইম আমি সরিয়ে দিলাম, একটুখানি যখন ডিসপ্লেস করে দিলাম এটাকে, এই যে ভেক্টরটা, এটার কোনো পরিবর্তন হলো না, এটা ইনট্যাক্ট থাকলো। অর্থাৎ সোর্স পয়েন্টটা পরিবর্তন কিচ্ছু হলো না। ফিল্ড পয়েন্টের পরিবর্তন হলে আর ভেক্টরটা, এই যে ক্যাপিটাল আর ভেক্টরটা, এটা পরিবর্তন হয়ে গেল, এটা চেঞ্জ হয়ে গেল, এটা নতুন একটা ভেক্টর নিয়ে নেবে। সুতরাং আর পরিবর্তন হবে, পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড পরিবর্তন হবে, কিন্তু এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড কি পরিবর্তন হলো? না। এবং ভি এর কি কোনো পরিবর্তন হলো? না, ভি এর কোনো পরিবর্তন হয়নি। ডিভি এর কি কোঅর্ডিনেট পরিবর্তন হলো? না। তাহলে এই যে ডাইভারজেন্স নিচ্ছি, এই ডাইভারজেন্সটা নেওয়া হচ্ছে কার রেসপেক্টে? এই ডেরিভেটিভটা করা হচ্ছে কার রেসপেক্টে? ফিল্ড পয়েন্টের রেসপেক্টে। ফিল্ড পয়েন্টটাকে একটু সরিয়ে নড়িয়ে দেখে নেওয়া হচ্ছে যে কি রেটে বিটা চেঞ্জ হয়। মানে আমি ডেরিভেটিভের প্রাইমারি ডেফিনিশন দিয়ে বললাম। এই হচ্ছে ব্যাপার। এবার বলো তোমরা। হ্যাঁ, বুঝেছি। আবার যে জেটা কার ফাংশন? কারেন্টটা তো এখান দিয়ে যাচ্ছে, এখানে তো কারেন্ট রয়েছে, এই জায়গাগুলোতে কারেন্ট রয়েছে, এই সোর্স পয়েন্টে কারেন্ট রয়েছে। সুতরাং জেটা তো আর এক্স ওয়াই জেড এর ফাংশন না, এক্স প্রাইম ওয়াই প্রাইম জে এর প্রাইমের ফাংশন। তাহলে এখানে ডিভি আর জে এই দুটো জিনিসই সোর্স পয়েন্টের ফাংশন, যেটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম আর হচ্ছে জেড প্রাইম। কিন্তু দেখো আরটা অদ্ভুত, আরটা দুটোরই ফাংশন। এটা এক্স ওয়াই জেড এরও ফাংশন, আবার এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমেরও ফাংশন। পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই, যেটা সোললি ডিপেন্ড আপন দ্য ফিল্ড কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড। এই হচ্ছে ব্যাপার। কিন্তু ডেরিভেটিভ এখানে যেটা করা আছে সেটা ফিল্ড পয়েন্টের রেসপেক্টে। আর কোনো কোশ্চেন থাকলে বলো। এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা নেওয়া হলো, এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্স নিলাম, ডাইভারজেন্স নিয়ে দেখলাম 0 হলো, এবং সেখান থেকে কনক্লুশনে পৌঁছালাম যে দেয়ার ইজ নো ফ্রি ম্যাগনেটিক চার্জ, অর দেয়ার ইজ নো আইসোলেটেড ম্যাগনেটিক মনোপোল। অথবা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সগুলো সবসময় ক্লোজ থাকে, কোনো সময় ওপেন হবে না। সবসময় ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সগুলো ক্লোজড হবে। এই কনক্লুশনে পৌঁছালাম। এবার আমাকে কার্ল নিয়ে দেখতে হবে, এই ম্যাগনেটিক ফিল্ডারই আমরা কার্ল নেব। এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, এই ম্যাগনেটিক ফিল্ডের কার্ল নেব। ডাইভারজেন্স নেওয়া হলো, এবার কার্ল নেব। তাহলে
যদি কার্ল অফ বি বার করতে হয়, ওই আগের যে ইন্টিগ্র্যান্ডটা আছে, এই ইন্টিগ্র্যান্ডের আমরা যদি কার্ল বার করতে পারি, সেক্ষেত্রে খুব সহজেই এই যে ইন্টিগ্র্যান্ডটা আছে, ইন্টিগ্র্যান্ডটার আমরা এখানে কার্ল যদি বার করতে পারি, খুব ইজিলি কার্ল বি বার হয়ে যাবে। তো সেই কাজটা এখানে করতে হবে। যে কার্ল বি কত হয়। ইন্টিগ্র্যান্ডের কার্ল, তো ইন্টিগ্র্যান্ডটা কত আছে, জে ক্রস আর বাই আর কিউব, এইটার কার্ল নিতে হবে। তাহলে আমরা খুব সহজেই কার্লটাকে বার করতে পারবো, কার্ল অফ বিটাকে বার করতে পারবো। এইটাকে ধরো, যেহেতু কার্ল অফ জে মানে স্টেডি কারেন্টের ক্ষেত্রে 0 হবে, সেই জন্য আমরা ওই প্রপার্টিকে, যে প্রপার্টি সেটা ইউজ করব। এখানটা কি করছি, যে ক্রস আর বাই আর কিউব আছে, তো এটাকে আর বাই আর কিউব না লিখে গ্রেডিয়েন্ট অফ 1/r লেখা হলো। স্কেলার আর, কিন্তু গ্রেডিয়েন্ট অফ 1/r লেখা হলো। আর আগের অংশগুলো যেরকম ছিল সেরকমই আছে। এবার গ্রেডিয়েন্ট অফ 1/r নিলে একটা 3 চলে আসে, সরি 3 নয়, একটা মাইনাস চলে আসে। গ্রেডিয়েন্ট অফ 1/r ইকুয়াল টু কত হবে, আমরা আগে লিখে ফেলি, তাহলেই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কতটুকু ম্যানেজ করতে হবে আমাকে। এটা হয় আর ভেক্টর বাই আর কিউব, এটা আসে। তাহলে দেখো এখানে আরও আছে আর কিউবও আছে, মাইনাস তো নেই, সেই জন্য একটা মাইনাস এখানে ইনক্লুড করে দিতে হবে এটাকে ম্যানেজ করার জন্য। এবার আমরা এই ভেক্টর আইডেন্টিটির সাহায্যে খুব সহজেই এটার ভ্যালুগুলো আমরা বার করে ফেলতে পারবো। এই কার্ল বি এর যে এক্সপ্রেশন আগের মতো করেই ব্যবহার করতে পারবো। শুধু একটা জিনিস আমাদের জানতে হবে, এখানে ভেক্টর আইডেন্টিটি ব্যবহার করলেই একটা জিনিস আমাদের জানতে হবে, যে ন্যাবলা স্কোয়ার 1/r কত হয়। ন্যাবলা স্কোয়ার 1/r মানে ল্যাপ্লাসিয়ান অপারেটর যদি 1/r এর উপরে অপারেট করি, দেখো এখানে একটা ন্যাবলা রয়েছে আর এখানে একটা ন্যাবলা আছে, তাহলে এখনই তো ন্যাবলা স্কোয়ার তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে ন্যাবলা স্কোয়ার 1/r, এই জিনিসটা আমাদের আগের যে ভেক্টরের পড়াশোনা রয়েছে সেখানের এক্সপিরিয়েন্স থেকে আমরা লিখছি। সেটা হচ্ছে -4π ডেল্টা ফাংশন ছিল তোমাদের, ডিরাক ডেল্টা ফাংশন, সেই ডিরাক ডেল্টা হবে আর মাইনাস আর ভেক্টর, এটা এইটা হবে। তাহলে এই রেজাল্টটা আমাদের ব্যবহার করতে হবে। ব্যবহার করলে আমরা কার্ল বি ওই ভেক্টর আইডেন্টিটি ব্যবহার করে যেটা পাবো সেটা হচ্ছে, আমি ডিটেলসে এটা ডিরাইভ করছি না, তোমরা ডেরিভেশনটা দেখবে। এই আইডেন্টিটিটা ব্যবহার করতে হবে, কার্ল বি ইকুয়াল টু μ0 জে হবে। এটা কার্ল বি ইকুয়াল টু μ0 জে হবে। প্রসিডিওরটা মোটামুটি সিমিলার আগের মতোই, বিশেষ কিছু ডিফারেন্স নেই, কিন্তু একটু লেন্দি ডেরিভেশন। সুতরাং ওই লেন্দি ডেরিভেশনে আমি সময়টা নষ্ট করছি না, জাস্ট স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পারবে যে এটা কোনো স্ট্যান্ডার্ড বুকে করে দেওয়া আছে, এবং কার্ল বি ইকুয়াল টু μ0 জে আমরা পেয়ে যাব। ডাইভারজেন্স বি যেরকম 0 হয়ে যায়, কার্ল বিটা 0 হলো না, μ0 জে হলো। এবং এখানটায় আমরা যে যেটা ফর্মুলা ব্যবহার করছি, যে যেটা হচ্ছে স্টেডি কারেন্ট, এবং স্টেডি কারেন্টের জন্য কার্ল জে এটা 0 হয়, এটা আমরা ব্যবহার করছি।
স্টেডি কারেন্টের জন্য এই ফর্মুলাটা ভ্যালিড। এটা কিন্তু মনে রাখতে হবে যে আগের ফর্মুলাটা যে ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0, এটা স্টেডি কারেন্ট হোক বা ভ্যারিং কারেন্ট হোক, দুটো ক্ষেত্রেই ভ্যালিড। সুতরাং এটা মোর ফান্ডামেন্টাল। আর এখানে কার্ল বি ইকুয়াল টু মিউ জিরো দিয়ে করা হচ্ছে কনসিডারিং কার্ল জে ইকুয়াল টু জে ভেবে নিই, আর জেটাকে ধরে নেওয়া হচ্ছে স্টেডি কারেন্ট। সুতরাং এটা টাইম ভ্যারিং কোনো কারেন্ট এখানে নেই বলে ধরে নেওয়া হচ্ছে, টাইমের সঙ্গে ভ্যারি করছে না, কারেন্ট ডেন্সিটি ভ্যারি করছে না। তাহলে কার্ল বি ইকুয়াল টু মিউ জিরো, যে এটার একটা রেস্ট্রিকশন আছে, বলতে হবে ইট ইজ ভ্যালিড অনলি ফর স্টেডি কারেন্ট। আর যদি স্টেডি কারেন্ট না হয় তাহলে সেখানে মডিফিকেশন করতে হবে। যদি কারেন্টটা টাইমের সঙ্গে চেঞ্জ করে তার মডিফিকেশন করতে হবে এই লটাকে। তাহলে এটা মনে রাখতে হবে, এই জিনিসটা কিন্তু ফর স্টেডি কারেন্ট, স্টেডি কারেন্ট। এবং এই লটাকে বলা হয় যে কার্ল বি ইকুয়াল টু মিউ জিরো, যে এই লটাকে বলা হয় অ্যাম্পিয়ার্স ল বা ডিফারেন্সিয়াল ফর্ম অফ অ্যাম্পিয়ার্স ল। যদি ইন্টিগ্রাল ফর্ম অফ অ্যাম্পিয়ার্স ল চাও তাহলে দুই পাশে ডিএস ডট প্রোডাক্ট করে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা কি করব, কার্ল বি ডট ডিএস, রাইট সাইডে মিউ জিরোটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিলাম যেহেতু কনস্ট্যান্ট, আর এখানে জে ডট ডিএস হয়ে গেল। এস সারফেসের উপর ইন্টিগ্রেশন করা হচ্ছে। কার্ল বি ডট ডিএস, এটার স্টোকস থিওরেম ব্যবহার করলে আমরা লিখতে পারি বি ডট ডিএল, ইন্টিগ্রেশন বি ডট ডিএল লিখতে পারি, এবং লাইনটা হবে ক্লোজ লাইন। এল বা সি যাই হোক, ক্লোজ কন্ট্যুরের উপর ইন্টিগ্রেশন করা হচ্ছে, যে কন্ট্যুরটা এস সারফেসের বাউন্ডারি। তাহলে স্টোকস থিওরেম ব্যবহার করা হলো, পরে ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু পাওয়া যাবে, দেখো জে ডট ডিএস আর এস সারফেসের উপর ইন্টিগ্রেশন। তাহলে এস সারফেসের উপর দিয়ে মধ্যে দিয়ে টোটাল যে কারেন্টটা চলে যায় সেটা হচ্ছে আই। এইটাই হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম অফ অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল। অ্যাম্পিয়ার সার্কিটাল ল এটা ইন্টিগ্রাল ফর্ম, এবং সেখানে বলা হচ্ছে যে সি লাইন দিয়ে, সি যে ক্লোজ লুপ, তার মধ্যে দিয়ে টোটাল যত কারেন্ট চলে যায় সব কারেন্টগুলোই এই আয়ের মধ্যে ইনক্লুড করা রয়েছে। অর্থাৎ এখানে যদি একটা লাইন থাকে, সি লাইন ক্লোজ কন্ট্যুর, এর মধ্যে দিয়ে অনেকগুলো কারেন্ট যদি এরকম চলে যায়, পাস করে যায় এখান দিয়ে, তাহলে কি করতে হবে, সমস্ত কারেন্টগুলো অ্যাড করে দিতে হবে। সেক্ষেত্রে এই মিউ জিরো ইকুয়াল টু সাম ওভার দ্য কারেন্টস থ্রু দ্য সারফেস এস অর থ্রু দ্য বাউন্ডিং লাইন সি, এটা কিন্তু এখানে ইনক্লুড করে দিতে হবে। যদি তিনটে কারেন্ট এখান দিয়ে যায় তাহলে I1 প্লাস I2 প্লাস I3 এরকমভাবে আমরা লিখব। যদি কোনো বাইরে দিয়ে কারেন্ট যায় সি লাইনের, ধরো এখানে আই প্রাইম একটা বাইরের একটা কারেন্ট যেটা এস সারফেস কাট করে গেল না বা সি লাইনের বাইরে দিয়ে গেল, তাহলে সেই লাইনটা, সেই কারেন্টটা এই কারেন্টের মধ্যে ইনক্লুড করা যাবে না। যে কারেন্টগুলো শুধুমাত্র সি এর মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলোকে ইনক্লুড করতে হবে, বাইরের কারেন্টটাকে ইনক্লুড করা যাবে না, যেহেতু এস সারফেসটা নেওয়া হয়েছে এটা। অর্থাৎ এস সারফেসের মধ্যে দিয়ে যে কারেন্টগুলো চলে যাচ্ছে সেই কারেন্টগুলো শুধুমাত্র এখানে নেওয়া যাবে। তাহলে একটা ক্লোজড পাথের মধ্যে দিয়ে লাইন ইন্টিগ্রেশন করা হয়েছে ম্যাগনেটিক ফিল্ডের, এবং সেটা হবে মিউ জিরো মাল্টিপ্লাইড বাই দ্য টোটাল কারেন্ট এনক্লোজড বাই দ্য পাথ। যে কারেন্টটাকে এনক্লোজ করতে পেরেছে
সেই কারেন্টটাই এখানে ইনক্লুড করতে হবে। যেটাকে ইনক্লুড করতে পারেনি সেটাকে ইনক্লুড করা যাবে না। এটাই হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটের ল। সেজন্য অনেক সময় আমরা মিউ জিরো মাল্টিপ্লাইড বাই এখানে আই এনক্লোজ লিখবো, ইএন লিখবো, তার মানে হচ্ছে এনক্লোজিং কারেন্ট। অ্যাম্পিয়ার সার্কিটের ল এটা খুব ইম্পর্টেন্ট। বহু ক্ষেত্রেই সিমেট্রি থাকলে আমরা অ্যাম্পিয়ার সার্কিটের লকে ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বার করতে পারবো, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। এবার কয়েকটা অ্যাপ্লিকেশন করে দিই অ্যাম্পিয়ার সার্কিটের লয়ের। অ্যাপ্লিকেশনগুলো প্রত্যেকটাই সহজ, যেহেতু বড় কোনো ইন্টিগ্রেশন এখানে করতে হচ্ছে না, সেই জন্য প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই সহজ হবে। যেখানে বায়োসাভার্টস ল থেকে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড ডিরাইভ করি, তখন বেশিরভাগ ক্ষেত্রেই বড় ইন্টিগ্রেশন করতে হয়, যার জন্য যথেষ্ট রিগোরাস ক্যালকুলেশন আমাদের করতে হয়েছে। সেই ঝামেলাটা এখানে কম। এক নাম্বার অ্যাপ্লিকেশন হচ্ছে লং স্ট্রেট কারেন্ট, মানে একটা লং ওয়্যার থাকবে, সেটা লং স্ট্রেট কারেন্ট। লং ওয়্যার থাকবে, সেটা একটা স্টেডি কারেন্ট ক্যারি করবে, আই কারেন্ট ধরো ক্যারি করবে। এখানে একটা কারেন্ট যাচ্ছে, এটা ভেরি লং ধরে নাও, এবং স্ট্রেট হাই কারেন্ট এর মধ্যে দিয়ে গেলে তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটা ওরস্টেড প্রথম বলেছিলেন, এবং ম্যাগনেটিক ফিল্ড কতটা হয় সেটা অ্যাম্পিয়ার্স ল দিয়ে আমরা বার করব। যদিও এর আগে বায়োসাভার্টসের ল এর সাহায্যে ম্যাগনেটিক ফিল্ড বার করেছিলাম, এটা একটা অন্য পদ্ধতি, এই পদ্ধতির সাহায্যে বার করতে হবে। এই অ্যাম্পিয়ার্স ল দিয়ে বার করার সময় ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন পাওয়া যাবে না, শুধুমাত্র ম্যাগনিটিউড পাওয়া যাবে। কেননা এখানে দেখো ডট প্রোডাক্ট করা আছে, তাহলে ডাইরেকশনটা প্রথমেই চলে যাবে। সেই জন্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড এখানে বেরিয়ে আসবে। ভেক্টর বি পেতে গেলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন সম্বন্ধে আইডিয়া রাখতে হবে, এবং ফিজিক্যাল ফেনোমেনা থেকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন সম্বন্ধে আইডিয়া আমরা পেয়ে যাব। তো পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যদি বার করতে হয়, এবং পি পয়েন্টের ডিস্টেন্সটা ধরে নাও ওই স্ট্রেট কারেন্ট থেকে আর, তাহলে একটা অ্যাম্পেরিয়ান লুপ, যেটা এটা হাইপোথেটিক্যাল লুপ আমরা ধরে নেব, এটা সার্কুলার লুপ হলে সুবিধা হবে, ইন্টিগ্রেশন করতে খুব সহজ হবে। সেই জন্য এটা সার্কুলার অ্যাম্পেরিয়ান লুপ এখানে ধরে নেওয়া হচ্ছে। আমরা আগে গাউসিয়ান স্ফিয়ার যেরকম ধরতাম, গাউসিয়ান সারফেস যেরকম ধরতাম, এটাও একটা লুপ, যেটা একটা কার্ভ লাইন হবে, এবং এখানে যে কার্ভটা সেটা একটা ক্লোজ লাইন নেওয়া হয়েছে, যে ক্লোজ লাইনটা সার্কেলের মতো, পুরোটাই সার্কেল। এবং তার সেন্টারটা কোথায়? সেন্টার হিসাবে চয়েস করা হয়েছে এই স্টেট কারেন্টের উপর কোনো একটা পয়েন্টকে। তাহলে পি পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড বার করতে দেয়, পি পয়েন্ট থেকে আমরা সরাসরি একটা পারপেন্ডিকুলার ড্রপ করে দেবো ওই স্টেট ওয়্যারের উপরে। তারপরে ওই পারপেন্ডিকুলারটাকে আমরা রেডিয়াস ধরে পি পয়েন্ট দিয়ে একটা সার্কেলের পেরিফেরি ড্র করে নেব। সেইটাকেই বলা হচ্ছে অ্যাম্পিয়ারিয়ান লুপ, এবং যে লুপটা ওয়্যারের সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে, অর্থাৎ ওয়্যারটা সার্কেলটার সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে। সার্কেলের রেডিয়াস এবং ওয়্যারের লেন্থ এরা সবসময় পারপেন্ডিকুলার আছে। এই অবস্থায় যদি এই যে লুপটা অ্যাম্পিয়ারিয়ান লুপ সি ধরে নিই, এই সিটা শুধুমাত্র আই কারেন্টকে ইনক্লুড করেছে, অন্য কোনো কারেন্ট এখানে নেই, তাহলে আই ইনক্লোজড ইকুয়াল টু আই হবে, যেটা উপরের থিওরির মধ্যে বসানো হবে। আর আরেকটা ব্যাপার দেখো, এই ডিএলটা কি? এই ডিএলটা হচ্ছে সি এর অংশ, অর্থাৎ তুমি যদি এখানটা একটা ছোট্ট ডিএল ধরে নাও, এখানে একটা ছোট্ট ডিএল ধরে নাও, আচ্ছা সার্কুলার পেরিফেরির একটা ছোট্ট অংশ ধরে নাও, তাহলে সেটা রেডিয়াসের সঙ্গে কিন্তু
পারপেন্ডিকুলার আছে। আর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে বি এর অ্যাঙ্গেল, ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল 0 ডিগ্রি। কারণ সায়েন্টিস্ট ওরস্টেড তিনি প্রমাণ করেন যে ম্যাগনেটিক ফিল্ড সবসময় একটা স্ট্রেট কারেন্টের জন্য যদি কোনো পয়েন্টে বার করতে হয় তাহলে তার ডাইরেকশন সবসময় কি হবে, এই ধরনের সার্কেল আঁকলে সেখানে তার ট্যানজেনশিয়াল বরাবর ট্যানজেনশিয়াল ডাইরেকশনে হবে। আমি যদি এই সার্কেলটাকে এরকম ভাবে এঁকে নিই তাহলে ম্যাগনেটিক ফিল্ড হয়তো টুয়ার্ডস দ্য রিডার হচ্ছে, সেক্ষেত্রে কারেন্টটা টুয়ার্ডস দ্য রিডার হচ্ছে, মানে তোমাদের দিকে বা স্ক্রিনের দিকে যে তাকিয়েছে তার দিকে, এবং সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড সবসময় ট্যানজেনশিয়াল ডাইরেকশনে থাকে, সবসময় ট্যানজেনশিয়াল ডাইরেকশনে থাকে। তাহলে ট্যানজেনশিয়াল ডাইরেকশনে থাকে যদি, ডিএল আর বি এদের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত হবে? কোনো ডিফারেন্স থাকবে না। বি আর ডিএল দে আর প্যারালাল টু ইচ আদার, অ্যান্ড বি ডট ডিএল ইকুয়াল টু কত হবে? বি ডিএল কস 0 ডিগ্রি। সুতরাং বি ইন্টু ডিএল এটা হবে, বি ইন্টু ডিএল পাওয়া যাবে। আর এই স্ট্রেট ওয়্যারের থেকে, এই যে স্ট্রেট ওয়্যার থেকে যে সার্কেলের উপর বিভিন্ন পয়েন্টে যখন ম্যাগনেটিক ফিল্ড আমরা মেজার করব, তখন দেখবো যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা এই স্ট্রেট সার্কুলার লুপের উপরে, অ্যাম্পিয়ারের লুপের উপরে সব জায়গায় সমান, কোনো জায়গায় আলাদা না। কারণ পেরিফেরির প্রত্যেকটা পয়েন্ট সেন্টার থেকে এবং স্ট্রেট ওয়্যারের থেকে সেম ডিস্টেন্সে আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু এই পেরিফেরির ওপরে, সার্কেলের পেরিফেরির ওপরে কোনো জায়গায় আলাদা হবে না, বা লুপের যে কোনো পয়েন্টের ওপরে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড এক হবে। ডাইরেকশন ট্যানজেনশিয়াল আলাদা হতে পারে, কিন্তু ম্যাগনিটিউড শুড বি দ্য সেম। এবং ইন্টিগ্রেশন বি ডট ডিএল আমরা যখন করব, ম্যাগনিটিউড অফ বি কে আমরা বাইরে নিয়ে যাব, কারণ বি ম্যাগনিটিউডটা সি সার্কেলের যে কোনো পয়েন্টে একই রকম ইউনিফর্ম। তাহলে স্কেলার বিটাকে ইন্টিগ্রেশনে বাইরে নিয়ে যেতে পারে, বি অ্যাজিউম টু বি কনস্ট্যান্ট। এই সি ক্লোজ লাইনের উপর যে ইন্টিগ্রেশন, এটা কত হবে? যেহেতু সার্কেলটার রেডিয়াস আর, সুতরাং ডিএল এর ইন্টিগ্রেশন করলে 2πr হবে। রাইট সাইডে কত ছিল? μ0 আই ইনক্লোজ। তাহলে এটা আমরা ইকুয়াল টু μ0 আই ইনক্লোজের জায়গায় শুধুমাত্র আই কে লিখবো, যেহেতু আই কারেন্টকে এই সার্কেলটা ইনক্লোজ করেছে। এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডটা খুব সহজেই বার করা যাবে, বি ইকুয়াল টু μ0 আই বাই 2πr হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু 1/r, অর্থাৎ ডিস্টেন্স যত বাড়িয়ে যাবে তত ম্যাগনেটিক ফিল্ড কমতে থাকবে। এইভাবে ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করে। এখানে স্কেলার বিটা পেলাম, আর ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড এটা ট্যানজেনশিয়াল হয়, সেটা আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে জেনেছি। এর আগে যে সমস্ত সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে গেছেন তাদের এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে আমরা জানতে পেরেছি যে বি ইজ ট্যানজেনশিয়াল ফর দিস টাইপ অফ কারেন্ট। এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্টেট কারেন্টের জন্য। আর বায়ার-সাভার্টস ল থেকে যদি বার করি তাহলে সেম রেজাল্ট পাওয়া যাবে, সেটাও μ0 I বাই 2πr ফর এ লং স্ট্রেট কারেন্ট। অ্যাম্পিয়ার্স ল থেকেও একই পাওয়া গেল, এবং অ্যাম্পিয়ার্স ল তো বায়ার-সাভার্টস থেকে ডিরাইভই করা হলো, সুতরাং দুটো তো একই রেজাল্ট দেওয়ারই কথা। তাহলে এক্সপেকটেশন অনুযায়ী সেম রেজাল্ট এখানে পাওয়া গেল। এবার এই অ্যাপ্লিকেশনটার মধ্যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো, আমরা পরের অ্যাপ্লিকেশনে চলে যাবো।
2 নম্বর অ্যাপ্লিকেশন, সলিনয়েড আমরা পড়েছি, সেখানে বায়ার-সাভার্টস ল এর সাহায্যে সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড আমরা বার করেছিলাম অ্যাক্সিসের উপরে। এখানেও তাই, ওই সলিনয়েডের ভেতরে এবং বাইরে লং সলিনয়েডের ক্ষেত্রে প্রথমে বলে আছে লং সলিনয়েড, ধরে নিতে পারো এটা ইনফাইনাইটলি লং, রেডিয়াসের থেকে লেন্থ বহুগুণ বেশি, এল ইজ গ্রেটার দ্যান রেডিয়াস অফ দ্য সলিনয়েড। এই অবস্থায় সলিনয়েডকে আমরা লং সলিনয়েড বলতে পারি। এই ক্ষেত্রে অ্যাম্পিয়ারস ল ইউজ করে ম্যাগনেটিক ফিল্ড সলিনয়েডের ভেতরে এবং বাইরে, ইনসাইডে এবং আউটসাইডে দুটো ক্ষেত্রেই বার করা যেতে পারে। প্রথমে সলিনয়েডের বাইরে ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা বার করব। ধরে নিচ্ছি একটা লং সলিনয়েড এরকম আছে, এটা লং সলিনয়েড, এবং এই লং সলিনয়েডের যে টার্নস, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, সেটাকে আমরা স্মল এন বলছি। তাহলে এন ইজ দ্য স্মল এন ইজ দ্য নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। এই সলিনয়েডে এটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য সলিনয়েড। আমরা এটা ভালো করে আঁকি। এটা অ্যাক্সিস। প্রথমে কি করব, সলিনয়েডের বাইরে ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা মাপার চেষ্টা করি। অ্যাম্পিয়ারিয়ান লুপ ধরে নিতে হবে। অ্যাম্পিয়ারিয়ান লুপ দেখো, যদি ম্যাগনেটিক ফিল্ড বাইরে বার করতে হয় তাহলে অ্যাম্পিয়ারিয়ান লুপটাও বাইরেই ধরতে হবে। তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড বার করার জন্য আমরা কি করব, লুপটা কনসিডার করছি। লুপের যে লেন্থটা সেটা লেন্থের সঙ্গে এই হচ্ছে অ্যাম্পিয়ারিয়ান লুপ, এবং লুপটা দেখতেই পাচ্ছ, তার এই যে লেন্থটা সেটা প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য সলিনয়েড, অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। এই ডিস্টেন্সটা কম, এটা R1, আর উল্টো দিকের যে সাইডটা সেটা একটু বেশি দূরে আছে, সেটা R2 ডিস্টেন্সে রয়েছে। এই লুপটার লেন্থ, রেক্ট্যাঙ্গুলার যে লুপটা আঁকা হচ্ছে সেটার লেন্থ L, আর এইটা কত হবে এটা বুঝতেই পারছো, এটা R2 মাইনাস R1 হবে। এই লুপটাকে আমরা ইন্টিগ্রেশন করব লুপটার উপর দিয়ে, সুতরাং এটার ডাইরেকশনটা ঠিক করে নিতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ইন্টিগ্রেশন করছি। খুব ভালো করে খেয়াল করো, লুপের যখন আমরা ইন্টিগ্রেশন করব, এই অংশটাই আর এই অংশটাই, এই দুটো পার্ট ইন্টিগ্রেশন করার সময়ে শূন্য হয়ে যাবে। যদি এরকম এটাকে ABCD ধরে নেওয়া হয়, এ বি কর্নারগুলো, ABCD যদি ধরে নেওয়া হয় কর্নারগুলো, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে বি ডট ডিএল এর উপরে, এই ইন্টিগ্রেশন করতে হবে, এবং এর রেজাল্টটা কত পাওয়া যাবে, মিউ জিরো আই এনক্লোজ। আই এনক্লোজটা কত,
এ কি কোনো কারেন্ট ইনক্লোজ করতে পেরেছে? এখান দিয়ে এর মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট গেছে? যেহেতু কারেন্ট নেই, সুতরাং এটা 0। আর এবার বিডিএল এর ইন্টিগ্রেশন বিডিএল এর দেখো 4টে অংশ, মোট 4টে অংশ পাওয়া গেছে। রেক্ট্যাঙ্গেলকে আমরা 4টে সাইডে ভাগ করে দিয়েছি এবং এই 4টে অংশের উপর ইন্টিগ্রেশন করতে হবে, এবি, বিসি, সিডি আর ডিএ। এই 4টে অংশের ওপর ইন্টিগ্রেশন করার সময়ে বি থেকে সি তে ইন্টিগ্রেশন করার সময় আর ডি থেকে এ তে ইন্টিগ্রেশন করার সময় দুটো রেজাল্ট ইকুয়াল বাট অপোজিট রেজাল্ট পাওয়া যাবে। ডাইরেকশনটা যদি খেয়াল করে দেখো, তাহলে ডিএল এর ডাইরেকশনটা অ্যারো দিয়ে বোঝানো হয়েছে। এই রেজাল্ট দুটো ক্যান্সেল আউট করবে, কিন্তু ক্যান্সেল আউট করবে না কোনটা? এ বি আর সিডি। কেন ক্যান্সেল আউট করবে না? এ বি সিডির ভ্যালুটা এটা ক্যান্সেল আউট করবে না, তার কারণ হচ্ছে একটার ডিস্টেন্স হচ্ছে R1, অন্যটার ডিস্টেন্স R2। এই R1 ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড যা হবে, R2 ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড নাও হতে পারে। সুতরাং আমরা এবি আর সিডি এই দুটো সাইডের ইন্টিগ্রেশন ক্যান্সেল আউট করবেই, এ কথা জোর দিয়ে বলতে পারছি না, যেহেতু ডিস্টেন্সগুলো অ্যাক্সিস থেকে আলাদা। সেই প্রশ্নটাই এডি আর বিসি এই দুটোর ডিস্টেন্স বা সমস্ত কিছু একরকম এক্সক্লুডিং দা ডাইরেকশন, ডাইরেকশন বাদে সমস্ত কিছু একই রকম। সুতরাং এডি আর বিসি এই দুটো অংশ ক্যান্সেল আউট করে যাবে। তাহলে এই যে ক্লোজ ইন্টিগ্রেশন সি, এই সি লাইনের থেকে এডি আর বিসি যদি বাদ দিয়ে লিখি, কি পাওয়া যাবে? দেখো, ম্যাগনেটিক ফিল্ড এই সলিনয়েডের ক্ষেত্রে লেন্থের সবসময় প্যারালাল হয়। লেন্থের কি হয়? সবসময় প্যারালাল হয়। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এই ডাইরেকশনে বা এই ডাইরেকশনে এরকম হতে পারে। তো এরকম যদি আমরা ধরে নিই, আর ম্যাগনেটিক ফিল্ড যদি কেউ পারপেন্ডিকুলারও ধরে, তাহলেই বা কি হবে? ম্যাগনেটিক ফিল্ড প্যারালালও ধরতে পারে, পারপেন্ডিকুলারও ধরতে পারে, কিন্তু সেক্ষেত্রে তোমার যুক্তি দিতে হবে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি কোন দিকে। ম্যাগনেটিক ফিল্ড প্যারালাল বা পারপেন্ডিকুলার যাই হোক, এডি আর বিসির ক্ষেত্রে এদের রেজাল্ট, যেহেতু এডি আর বিসির ডাইরেকশন দুটো উল্টো দিকে আছে, সুতরাং এটা 0 হবেই হবে, কোনো অসুবিধার কিছু নেই এখানে। এডি এবং বিসি মানে দুই পাশের দুটো, এবং লেন্থের সঙ্গে যেগুলো প্যারালাল আছে সেগুলোর ক্ষেত্রে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন এই দিকে আর ওই দিকে হতে পারে ডিপেন্ডিং আপন দ্য কারেন্ট, সেজন্য এটার লেন্থের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড আর এই উপরের লেন্থের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড প্যারালাল অথবা পারপেন্ডিকুলার। তো আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা ধরে নিচ্ছি এই দিকে, অর্থাৎ একটা নির্দিষ্ট ডাইরেকশনে ধরে নিলাম। তাহলে এই যে আউটসাইডে যেটা, বেশি আউটসাইডে যেটা আছে অর্থাৎ এ বি সাইডের জন্য ম্যাগনেটিক ফিল্ড বি এবং লেন্থ এল এই দুটো ইন্টিগ্রেশন করার পরে পাওয়া যাবে। এবং তুমি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা খেয়াল করো, বি এর ডাইরেকশন আর এল এর ডাইরেকশন একই দিকে এ বির ক্ষেত্রে, উল্টো দিকে সিডির ক্ষেত্রে উল্টো দিকে। তাহলে সিডির ক্ষেত্রে আমরা মাইনাস লিখবো এবং বি ইন্টু এল লিখবো, অর্থাৎ এবি আর সিডির ইন্টিগ্রেশনের রেজাল্ট এক হবে, শুধুমাত্র একটা এক্সট্রা নেগেটিভ সিডির ক্ষেত্রে লেখা হলো, যেহেতু ডাইরেকশনটা উল্টো। এটা ইকুয়াল টু 0। কিন্তু এই দুটোর ক্ষেত্রে কি আমরা বি লিখবো? এবি ডিস্টেন্সেও বি, এবির যে ডিস্টেন্স মানে R2 ডিস্টেন্সেও বি, আবার R1 ডিস্টেন্সেও কি বি হবে? আমরা ধরে নেব ম্যাগনেটিক ফিল্ড আলাদা। আমরা ধরে নিচ্ছি এই R1 ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড B1 আর R2 ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড B2, এরকম ধরে নিচ্ছি। তাহলে যেটা এবির ক্ষেত্রে ইন্টিগ্রেশন করেছি সেটার ক্ষেত্রে আমাদের B2 এরকম লিখবো, আর
সিডির ক্ষেত্রে মাইনাস সাইন যেখানে দেওয়া আছে সেটার ক্ষেত্রে সিডি, এবং সিডির ক্ষেত্রে আমাদের বি1 লিখতে হবে। তাহলে দুটো আলাদা ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড দুই রকম হবে, সেই জন্য এ বি আর সিডিতে ম্যাগনেটিক ফিল্ড যথাক্রমে বি2 আর বি1 বলে আমরা লিখে দিলাম। এলটাকে যদি ক্যান্সেল আউট করিয়ে দিই, রেজাল্টটা কি পাওয়া যাবে? রেজাল্টটা পাওয়া যাবে বি2 ইকুয়াল টু বি1। খুব ভালো করে যদি লেখা হয় তাহলে বি2 এটা ফাংশন অফ আর2, আর বি1 যেটা ফাংশন অফ ডিস্টেন্স অফ আর1। এবং দেখতে পাচ্ছি যে এবিসিডি ডিস্টেন্স আলাদা হওয়া সত্ত্বেও ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু একই হলো। এটা অদ্ভুত রেজাল্ট। ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুগুলো আলাদা নয়, ডিস্টেন্স অনুযায়ী তারা ভ্যারি করছে না। আমি যদি এইদিকে আরো বহু দূরে চলে যাই, এই সিলিন্ডার থেকে অনেক দূরে চলে যাই, ইনফাইনাইট ডিস্টেন্সে চলে যাই, তাহলেও ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা এরকমই হওয়া উচিত। কিরকম হওয়া উচিত? যেহেতু ডিস্টেন্সের সঙ্গে ভ্যারি করছে না, বি টেন্স টু যদি ইনফিনিটি করে দিই, ডিস্টেন্স টেন্স টু ইনফিনিটি করে দিই, সেক্ষেত্রেও রেজাল্টের ডিফারেন্স হওয়া উচিত নয়। তাহলে আর1 এ ম্যাগনেটিক ফিল্ড, আর2 তে ম্যাগনেটিক ফিল্ড এবং ইনফিনিটিতে ম্যাগনেটিক ফিল্ড একই হবে। ইনফিনিটিতে ম্যাগনেটিক ফিল্ড কত হয়? এই সিলিন্ডার থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ডের কন্ট্রিবিউশন 0 হওয়া উচিত, কারণ এই যে সলিনয়েডটা সেটা লোকালাইজড, তার জন্য ইনফিনিটিতে ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। এটা একটা কমন কনসেপ্ট যে ইনফিনিটিতে কোনো কন্ট্রিবিউশন এই সলিনয়েডটার জন্য থাকবে না। তাহলে এই যে সমান ভ্যালুগুলো, ম্যাগনেটিক ফিল্ডের যে সমান ভ্যালুগুলো, এগুলো দেখতে পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি 0 হয়ে গেল। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডগুলো অ্যাকচুয়ালি আমরা এই ধারণা থেকে বলতে পারি এরা 0 হয়ে যাবে। তাহলে কনক্লুশনটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আউটসাইড এ সলিনয়েড is equal to 0. There is no magnetic field outside the solenoid. আমরা এই কনক্লুশনে আসতে পারছি যে ম্যাগনেটিক ফিল্ড সমান হয়ে গেল, তার মানে এই সমানটা অ্যাকচুয়ালি 0 সঙ্গে সমান। এখান থেকে আমরা কনক্লুশনে পৌঁছালাম। এবার তোমাদের কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করো। আমরা অ্যাম্পিয়ার সার্কিটলা থেকে যেটা পেলাম সেটা হচ্ছে বি2 ইকুয়াল টু বি1, অর্থাৎ ডিস্টেন্সের উপরে ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ড করে না, এটা পেলাম। আর কমন যে কনসেপ্টটা, ফান্ডামেন্টাল কনসেপ্টটা হচ্ছে একটা সলিনয়েডের জন্য তার ইনফাইনাইট ডিস্টেন্সে কখনোই ম্যাগনেটিক ফিল্ড থাকতে পারে না, ম্যাগনেটিক ফিল্ডের কন্ট্রিবিউশন 0 হওয়া উচিত। তো সেই জন্য এখানে দেখলাম যে আর1 ডিস্টেন্সে আর2 ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড সমান। যদি এটা আর3 ডিস্টেন্স নিতাম তাহলেও সমান হতো, আর4 ডিস্টেন্স নিতাম সমান হতো। এইভাবে ডিস্টেন্স বাড়িয়ে 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 ইনফিনিটি থেকে চলে গেলেও ম্যাগনেটিক ফিল্ড সমানই হতো। আর ইনফিনিটিতে কত? ম্যাগনেটিক ফিল্ড 0। সেজন্য কম ডিস্টেন্সেও যদি আউটসাইডে থাকি তাহলে ম্যাগনেটিক ফিল্ড 0ই হবে। এই কনক্লুশনটা আমরা পেলাম যে সলিনয়েডের বাইরে ম্যাগনেটিক ফিল্ড ছড়ায় না। এটা একটা খুব ইম্পর্টেন্ট মানে কনসেপ্ট যে ম্যাগনেটিক ফিল্ড আউটসাইড দ্য সলিনয়েড থাকে না। তাহলে ম্যাগনেটিক ফিল্ড থাকে কোথায়? সমস্ত কন্ট্রিবিউশন এই ইনসাইডে থাকবে, ম্যাগনেটিক ফিল্ডটা বাইরে ছড়িয়ে যাবে না, ভেতরে থাকবে। এই জন্যই এখান থেকে অ্যানালজি টেনে বলা হয়েছিল ডাইভারজেন্স অফ সামথিং, ডাইভারজেন্স অফ এ ভেক্টর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেই ভেক্টরকে সলিনয়েডাল বলা হয়। অর্থাৎ যেন লাইন্স অফ ফোর্সের হিসেবটা এখানে চ্যানেলাইজ হচ্ছে, যেরকম লাইন্স অফ ফোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড এখানে শুধুমাত্র ভেতরেই থাকছে, বাইরে ছড়িয়ে যাচ্ছে না। এই কনসেপ্টটা থেকেই ডাইভারজেন্স অফ এ ভেক্টর ইকুয়াল টু 0 হলে তাকে সলিনয়েডাল বলা হতো। এখানে সেটা আমরা বুঝতে পারছি যে সলিনয়েডের মধ্যে কারেন্ট যখন আমরা পাঠিয়ে দেব তখন ম্যাগনেটিক ফিল্ড কখনোই বাইরে আসবে না, সমস্তটাই ভেতর দিয়ে যাবে, যা থাকবে ভেতর দিয়ে।
যদিও এখনো ভেতরে ম্যাগনেটিক ফিল্ড কতটা হবে সেটা আমরা দেখিনি। এখন এখান থেকে বার্সাভার্স ল থেকে করা হলেও বার্সাভার্স লতে কিন্তু আউটসাইডে ম্যাগনেটিক ফিল্ড কত হয়েছিল সেটা ওখানে ক্যালকুলেশন করা হয়নি, এখানে ক্যালকুলেশন করা হলো। এইবার এখানে ম্যাগনেটিক ফিল্ড বার করব, ইনসাইডে কত হয়, ইনসাইড দ্য সলিনয়েড কত হয় সেটা বার করতে হবে। আমরা তাহলে ম্যাগনেটিক ফিল্ড এখন বার করতে চাই ইনসাইড দ্য সলিনয়েড। অ্যাম্পিয়ারের লুপ একটা কনসিডার করতে হবে। অ্যাম্পিয়ার্স লুপ এখানে এরকম ভাবে নিচ্ছি, কিছুটা দেখো ভেতরে ঢুকে আছে আর কিছুটা বাইরে বেরিয়ে আছে, একটা রেক্ট্যাঙ্গুলার শেপের অ্যাম্পেরিয়ান লুপ। এটার উপর অ্যাম্পিয়ার সার্কিটের ল অ্যাপ্লাই করব। সেন্স অফ ইন্টিগ্রেশন এখানে অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়া হয়েছে, যেরকম ডাইরেকশন দেখানো হচ্ছে। এটা হচ্ছে সি লাইন। সি লাইনের ইন্টিগ্রেশন করার সময় এই অংশটা আর এই অংশটা এটা ক্যান্সেল আউট করবে ইন্টিগ্রেশন করে। আর তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড কখনো আউটসাইডে থাকে না, তাহলে এই পার্টটা, এই অংশটা, এইটার উপরে ইন্টিগ্রেশন করেও জিরো হবে, কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ড নেই। তাহলে এই অংশটা, এই অংশটা এবং উপরের অংশটা, এই তিনটে পার্ট ম্যাগনেটিক ফিল্ডের ইন্টিগ্রেশন শূন্য হয়ে যাবে, পড়ে থাকবে শুধু নিচের এ বি অংশটা, ক্যাপিটাল এ বি, এটাই নন জিরো পার্ট হিসাবে পড়ে থাকবে। এবং সেখানে কারেন্ট কিন্তু ইনক্লোজ হবে, কারণ যে কারেন্ট এখান দিয়ে গেছে, এখান দিয়ে কিন্তু কারেন্ট গেছে, এখানে সলিনয়েডের ওয়্যারগুলো আছে, যেটা ইনসুলেটেড ওয়্যার দিয়ে জড়ানো হয়েছে, সেই কারেন্ট কিন্তু এখান দিয়ে গেছে। তাহলে কতগুলো পাক বা টার্নস এখানে চলে গেছে সেটা তোমাকে খেয়াল করতে হবে, যে এই লেন্থের মধ্যে, এ বি লেন্থের মধ্যে কতগুলো টার্নস এখানে চলে গেছে সেটা তোমাকে খেয়াল করতে হবে। আমি ধরে নিলাম এ বি এর লেন্থ হচ্ছে স্মল এল। তাহলে স্মল এল যদি হয়, এ বির মধ্যে পাক সংখ্যা কত? এই পাক সংখ্যা হবে নাম্বার অফ টার্নস ইনক্লোজড বাই দ্য লুপ সি ইকুয়াল টু এন মাল্টিপ্লাইড বাই এল। এটা কি হচ্ছে? নাম্বার অফ টার্নস। আমি টোটাল লেন্থ কিন্তু এখানে মনে রাখো ক্যাপিটাল এল নিয়েছি, স্মল এল নিইনি। স্মল এলটা কার লেন্থ? এ বি এর লেন্থ, এই লুপটার লেন্থ। তাহলে নাম্বার অফ টার্নস ইকুয়াল টু এনক্লোজড বাই দ্য লাইন সি ইকুয়াল টু এন এল। তার জন্য কারেন্ট এনক্লোজ কতটুকু হবে? আই এনক্লোজ কত হবে এই লুপ দ্বারা, সি লুপ দ্বারা কারেন্ট এনক্লোজ কত হবে? তাহলে প্রত্যেকটা এই ওয়্যার দিয়ে কারেন্ট আই যদি চলে যায়, তাহলে এন এল মাল্টিপ্লাইড বাই আই, এই হচ্ছে টোটাল কারেন্ট এনক্লোজড বাই দ্য লাইন সি। তাহলে যখন ইন্টিগ্রেশন আমরা বি ডট ডিএল, ইন্টিগ্রেশন যখন বি ডট ডিএল করছি, তখন ক্লোজ ইন্টিগ্রেশন, তখন কারেন্টটা কত নেব? অবভিয়াসলি এন আই এল, এন আই মাল্টিপ্লাইড বাই এল। এখানে শুধুমাত্র এ বি অংশটা, রেক্ট্যাঙ্গেলের এ বি অংশটা কন্ট্রিবিউট করবে, অন্য অংশ কন্ট্রিবিউট করবে না, কারণ আউটসাইডে ম্যাগনেটিক ফিল্ড থাকে না, উপরের পার্টটা বাদ। আর দুই পাশের যে অংশগুলো আছে সেগুলো ডিরেকশনের জন্য ক্যান্সেল আউট করছে, পড়ে থাকছে ইনসাইডে যে অংশটা আছে এ বি, সেটা। তাহলে তার জন্য বি মাল্টিপ্লাইড বাই এল, যেহেতু এ বি এর লেন্থ হচ্ছে এল, এটা ইকুয়াল টু এন আই এল। এবার তুমি বলতে পারো যে তাহলে ডট প্রোডাক্টটা কোথায় গেল, কস থিটা কোথায় গেল? তার উত্তরটা হবে, এখানে বি আর ডিএল এর ডাইরেকশন একই। কেন ডাইরেকশন একই? কারণ ইনসাইডে সবসময় অ্যাক্সিসের দিকে ম্যাগনেটিক ফিল্ড হয়। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হয়? অ্যালং দ্য অ্যাক্সিস।
সেটা উল্টো দিকেও হতে পারে, সেটা কারেন্ট অনুযায়ী হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এই লেন্থের সঙ্গে প্যারালাল হয়ে যাচ্ছে, সেই জন্য cos থিটা ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। আর দুই পাশ থেকে যদি এলটাকে ক্যান্সেল করে দাও, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ইনসাইডে কত হবে, বি ইনসাইড ইকুয়াল টু ইন মাল্টিপ্লাইড বাই আই। আই এখানে এলটা ক্যান্সেল করে দিলাম, করে দিয়ে হয়ে গেল ইন মাল্টিপ্লাইড বাই আই। আমি একটা জিনিস এখানে মিস করেছি, সেটা হচ্ছে মিউ জিরো কনস্ট্যান্টটা, তার কারণ মিউ জিরো মাল্টিপ্লাইড বাই আই ইনক্লোজ হয়, তাহলে মিউ জিরোটা এখানে ইনক্লুড করতে হবে। তাহলে মিউ জিরো এন আই বি ইকুয়াল টু মিউ জিরো আই এন আই। এটা হচ্ছে লং সলিনয়েডের রেজাল্ট। মনে রাখতে হবে এটা কিন্তু লং সলিনয়েড, ইনফাইনাইটলি লং, মানে অনেক বড় সলিনয়েড, যেটা শর্ট লেন্থের নয়। আর আউটসাইডে ম্যাগনেটিক ফিল্ড কত হলো, বি আউটসাইড, বি আউটসাইডে ম্যাগনেটিক ফিল্ড হলো সলিনয়েডের ক্ষেত্রে 0। এই রেজাল্টটা এই আমরা বায়োসাভার্স ল থেকে অ্যাক্সিসের উপর বার করেছিলাম এবং লং সলিনয়েডে দেখেছিলাম এই যে এটা মিউ জিরো এনআই রেজাল্টই হয় ইনসাইড দ্য সলিনয়েড। আর আউটসাইড দ্য সলিনয়েড এখানে প্রমাণ করতে পারলাম যে ম্যাগনেটিক ফিল্ড থাকে না লং সলিনয়েডের ক্ষেত্রে। এবার তোমরা আমাকে কনফিউশন থাকলে জিজ্ঞেস করো। কেউ যদি বলে যে লং সলিনয়েডের এন্ড কোথায়, তাহলে এই দুটো এন্ড কিন্তু খুঁজে পাওয়া যাবে না, যেহেতু এটা অনেক বড়, সেই জন্য ইনফাইনাইটলি লং হলে এন্ড খুঁজে পাওয়া শক্ত। তাহলে এন্ডলেস সলিনয়েড বলা যেতে পারে এটাকে। আবার এন্ডলেস সলিনয়েডে এরকমও হতে পারে, ধরো এই ধরনের সলিনয়েডকে আমরা যদি একটা সার্কুলার সলিনয়েড হিসেবে কনসিডার করি এরকম ভাবে, তাহলে তো তার এন্ড থাকে না। এরকম ভাবে সার্কুলার সলিনয়েডের একটা এরকম ভাবে টার্মস গুলো দেওয়া হয়েছে এখানে, এরকম ভাবে টার্মস দেওয়া হয়েছে। তাহলে এটাও কিন্তু একটা এন্ডলেস সলিনয়েড। এটাকে সংক্ষেপে আমরা টরয়েড বলবো, এটার নাম হচ্ছে টরয়েড। তাহলে টরয়েড মানে একটা সার্কুলার ক্রস সেকশন বা রেক্টাঙ্গুলার ক্রস সেকশন, যে ক্রস সেকশনই হোক না কেন, একটা কোরের ওপর দিয়ে যার দুটো এন্ডের কোনো নির্দিষ্ট খুঁজে পাওয়ার কোনো রাস্তা নেই, সেই রকম একটা জিওগ্রাফির ওপরে, জিওমেট্রির ওপরে আমরা কি করব, উন্ড করব, একটা ইনসুলেটেড ওয়্যার দিয়ে উন্ড করব। উন্ড করার পরে একটা টরয়েড তৈরি হবে। এই স্ট্রাকচারে যদি হয় তাহলে তাকে বলা হয় টরয়েড, যেটাকে এন্ডলেস সলিনয়েডও বলা হয়, যেহেতু এটার এন্ড খুঁজে পাওয়া যাবে না। তো এই ধরনের টরয়েডের ক্ষেত্রে ধরে নাও যে এই টরয়েড, এই টরয়েডের রেডিয়াস থাকবে, এই রেডিয়াসটা অ্যাভারেজ রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। অ্যাভারেজ রেডিয়াস মানে আমি মিডিলে নিলাম, এখানে মিডিলে নিলাম, এই জায়গাটা নিলাম, এই জায়গাগুলো নিলাম, সেন্টার থেকে ডিস্টেন্স। এবং সেক্ষেত্রে ইন্টিগ্রেশন বি ডট ডিএল কত হবে, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই এনক্লোজ। এটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটের ল। এবার সি লাইনটা কোনটা, অ্যাম্পিয়ার লুপ আমরা ধরবো যদি এই টরয়েডের মাঝে ম্যাগনেটিক ফিল্ড মাপতে দেয়, বা টরয়েডের কোরের মধ্যে, ইনসাইড দ্য কোর, তাহলে আমরা একটা অ্যাম্পিয়ারিয়ান লুপ ধরে নেব, সেটা এরকম ভাবে থাকবে। এই ডটেডটা হচ্ছে সি লাইনটা, ডটেড লাইনটা সি লাইন, এর উপরে ইন্টিগ্রেশন করতে হবে, সি লাইনের উপরে। সি লাইনের উপর ইন্টিগ্রেশন করলে বি মাল্টিপ্লাইড বাই 2πr রেজাল্ট হবে, বি মাল্টিপ্লাইড বাই 2πr। প্রশ্ন হচ্ছে ইনক্লোজ
আই এনক্লোজটা কত হবে? এখানে রাইট সাইডে যে ফিগারটা আছে তার মধ্যে আঁকলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ধরো এখান দিয়ে অ্যাম্পিয়ার লুপ আমরা কনসিডার করেছি ভেতর দিয়ে, এখান দিয়ে। তাহলে এই লাইনটা কিন্তু বাইরের পাকগুলো, তো অর্থাৎ এই পাকগুলো, বাইরের যে টার্নসগুলো, এই টার্নসগুলোকে এনক্লোজ করতে পারছে না, শুধু ভেতরের টার্নগুলো এইগুলো এনক্লোজ করছে, শুধু এগুলোকে এনক্লোজ করছে, এগুলোকে এনক্লোজ করছে। সেক্ষেত্রে যদি টোটাল নাম্বার অফ টার্নস ক্যাপিটাল এন থাকে, তাহলে আমরা ক্যাপিটাল এন মাল্টিপ্লাইড বাই আই লিখবো এখানে, আই এনক্লোজের জায়গায়। আর তার জন্য বি যেটা পাওয়া যাবে, বি ইকুয়াল টু মিউ জিরো ক্যাপিটাল এন আই বাই 2πr হয়ে যাবে। এবার তুমি এই ক্যাপিটাল এন বাই 2πr এটাকে কি বলতে পারো? টার্নস পার ইউনিট লেন্থ, এইটাকে স্মল এন বলতে পারো। তাহলে এটা হয়ে যাবে মিউ জিরো স্মল এন মাল্টিপ্লাইড বাই আই। এটা দেখো এই ইনফাইনাইট সলিনয়েডের রেজাল্টই পাওয়া গেল। কোথায় বার করা হয়েছে? ইনসাইড দ্য টরয়েড, ইনসাইড দ্য কোর বলা হচ্ছে, ইনসাইড দ্য কোর। এটা কোরের মধ্যে বার করা হয়েছে, এটা কোরের মধ্যে বার করা হয়েছে। এবার আউটসাইড দ্য কোর কত হবে? অর্থাৎ আমি যদি সি লাইনটা এরকম ভাবে কনসিডার করি, এই লাইনটার উপর কনসিডার করি, সি লাইনটা যদি এটা হয় তাহলে কি হবে? সি লাইনটা যদি ধরো এই লাইনটা হয়, তাহলে রেজাল্টটা কি হবে? এই লাইনটা তো আর কোনো কারেন্ট এনক্লোজ করতে পারে না, সুতরাং কারেন্ট যদি এনক্লোজ না করে, সেক্ষেত্রে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো মাল্টিপ্লাইড বাই জিরো হয়, আই এনক্লোজটা জিরো হয়ে যাচ্ছে এখানটায়। সুতরাং ওই ইনসাইড, সরি, এটা আর এর থেকে যদি রেডিয়াস কম হয়, মানে এই রেডিয়াসটা ধরো স্মল আর, যদি এই আরটা রেডিয়াস ক্যাপিটাল আর এর থেকে অনেক কম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে ম্যাগনেটিক ফিল্ডটা শূন্য হয়ে গেছে। তাহলে বি মাল্টিপ্লাইড বাই 2π স্মল আর ইকুয়াল টু শূন্য, আর এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডটা শূন্য হয়ে যাচ্ছে। এইবার প্রশ্ন হচ্ছে যদি বাইরের দিকে কেউ দেখে, অর্থাৎ কোরের একদম বাইরের দিকে, অ্যাম্পিয়ারের লুপটা এবার চয়েস করব কোথায়? একদম এক্সট্রিম আউটসাইডে যদি চয়েস করি এরকম, অর্থাৎ এইখানটায় যদি চয়েস করি, এইখানে যদি চয়েস করি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? এখানে কি কারেন্ট এনক্লোজ করতে পেরেছে নাকি পারেনি, এটা আগে লক্ষ্য করতে হবে। একটা টার্ন যখন এরকম ভাবে নিয়ে এরকম ভাবে যায়, এরকম ভাবে যায়, কারেন্টের ডাইরেকশনটা একটু খেয়াল করো। এখানে কারেন্টটা উঠলো, এখানে কিন্তু কারেন্টটা নামবে, আবার এখানে উঠবে, আবার এখানে নামবে। তাহলে প্রত্যেকটা টার্ন যদি এরকম ভাবে যায়, তাহলে প্রত্যেকটা টার্নের টোটাল কন্ট্রিবিউশন জিরো হয়ে যাবে। একটা কারেন্ট উঠছে, একটা কারেন্ট নামছে, এরকম ভাবে টোটাল কন্ট্রিবিউশন জিরো হয়ে যাবে। সেক্ষেত্রে ওই ম্যাগনেটিক ফিল্ড শূন্যই পাওয়া যাবে। তাহলে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো মাল্টিপ্লাইড বাই কারেন্ট ইকুয়াল টু জিরো, আইন প্লাস ইকুয়াল টু জিরো। এই জিরোটা পাওয়া গেল কেন? কারণ ওই আপওয়ার্ড কারেন্ট আর ডাউনওয়ার্ড কারেন্ট এই দুটো সমান এবং বিপরীতমুখী, সেই জন্য এটা শূন্য হয়ে যাবে। তাহলে এখান থেকেও ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা শূন্য হয়ে যায়। তাহলে টরয়েডের কোরের মধ্যেই ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে। কোরের থেকে বাইরে তুমি সেই ভেতরের দিকে নাও বা একদম বাইরের দিকে নাও, দুটো ক্ষেত্রেই ম্যাগনেটিক ফিল্ড শূন্য হয়ে যাবে। শুধুমাত্র কোরেই ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, অন্য জায়গায় নয়। যেটা সলিনয়েডের ক্ষেত্রেও ছিল, যে সলিনয়েডের আউটসাইডে কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড ছড়ায় না। এই টরয়েড, যেটাকে ইনফাইনাইট সলিনয়েডের বলা হয়, সেক্ষেত্রেও একই ব্যাপার। তাহলে আউটসাইড দ্য টরয়েড ম্যাগনেটিক ফিল্ড ইজ জিরো, এক কথায়।
এবার তোমাদের কোশ্চেন থাকলে বলো। স্যার বলছে আউটসাইডে কারেন্ট এনক্লোজ কি করে করছে? কারেন্ট টোটাল এনক্লোজ কিছু করতে পারছে না, জিরো হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ধরো আহ, এই হচ্ছে টরয়েড, এইটা তার কোর, এরকম হচ্ছে কোর তার। আমরা যখন ইনসুলেটেড ওয়্যার দিয়ে এটাকে উন্ড করব, উন্ড করার সময় তো এরকম হবে, এরকম ভাবে উন্ড করব। প্রত্যেকটা পাক খেয়াল করো, তুমি এখান দিয়ে কারেন্ট পাঠিয়ে দিলে আর এখান দিয়ে তুমি কারেন্ট বার করলে। এখানে কারেন্টটা এদিক দিয়ে গেল, এদিক দিয়ে আবার চলে এলো, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে চলে এলো। প্রত্যেকটা এটাই হবে, এদিক দিয়ে গেল, এটা দিয়ে চলে এলো, এখান দিয়ে গেল, এখান দিয়ে বেরিয়ে গেল, এরকম ভাবে চলবে। তাহলে এবার অ্যাম্পেরিয়ান লুপকে যদি তুমি বাইরে নাও, এটা হচ্ছে অ্যাম্পেরিয়ান লুপ, বাইরে নাও, তাহলে এই সি লাইনটা, এই সি লাইনটা প্রত্যেকটা কারেন্টকে কিন্তু এনক্লোজ করে ফেলছে। করলেও যতটা ডাউনওয়ার্ড কারেন্ট আছে ততটাই কিন্তু এখানে আপওয়ার্ড কারেন্ট আসবে। অর্থাৎ এইভাবে যদি একটা তুমি লুপের কারেন্ট দেখো, তাহলে এখান দিয়ে যতটা কারেন্ট যাচ্ছে এখান দিয়ে ততটা কারেন্ট নেমে যাচ্ছে। হ্যাঁ, এরকম ভাবে চলছে এটা, এরকম ভাবে এটা ঘুরতে থাকছে কারেন্ট। তাহলে আপওয়ার্ড কারেন্ট আর ডাউনওয়ার্ড কারেন্টের টোটাল কন্ট্রিবিউশন যদি এই প্লেনে দেখো, এখান দিয়ে যদি দেখো, এখান দিয়ে যদি দেখো, তাহলে যতটা আপওয়ার্ড ততটা এখানে ডাউনওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে কারেন্টটা। এটা যদি সার্কুলারলি এটা রোটেট করে কারেন্টটা, তাহলে কারেন্টটা তো এরকম ভাবে ঘুরতে ঘুরতে যাবে, এরকম ভাবে ঘুরতে ঘুরতে যাবে। এবার তুমি এখান দিয়ে যদি কাট করে, সরি ভালো হলো না, এখান দিয়ে যদি কাট করে দেখো, তাহলে এখান দিয়ে কারেন্টটা উঠছে, হ্যাঁ, এখান দিয়ে নামছে, এখান দিয়ে উঠছে, নামছে, উঠছে, নামছে। তাহলে এই টোটাল কন্ট্রিবিউশন কত হবে? এটা যদি ঘুরিয়ে আনো দিক থেকে, তাহলে টোটাল কন্ট্রিবিউশন দেখবে যে জিরো হয়ে যাচ্ছে। এটা আমি বলতে যাচ্ছি। তাহলে আউটসাইড দ্য toroid, total current enclosed by the line C equal to 0. এটা কি বুঝতে পারলে তুমি? আর কোরের মধ্যে এনআই কি করে হচ্ছে তাহলে? ওটাও তো এর জিরো। মধ্যে এনআই জিরো করে দিয়েছি আমি। কোরের মধ্যে, মধ্যে বলতে এখানে না, ভেতরে না কোরের না, মধ্যে। করে করে হ্যাঁ, তুমি ধরো এর এইখানে ভেতর দিয়ে এনেছো, এটাকে ভেতর দিয়ে এনেছো, হ্যাঁ, লাইনটাকে এইখান দিয়ে নিয়ে এসছো, বুঝতে পেরেছো? আমি কি করে আঁকবো বুঝতে পারছি না ঠিক। এখানে নিয়ে এসছো, এই জায়গাটা দিয়ে, এই সমস্ত জায়গা দিয়ে লাইনটাকে নিয়ে এসছো, হ্যাঁ, এখান দিয়ে লাইনটা নিয়ে এসছো, লাইনটা নয় মানে কার্ভটা নিয়ে এসছো, অর্থাৎ অ্যাম্পিরিয়ান লুপটা। তাহলে দেখো শুধুমাত্র এনক্লোজ করছে কোনটাকে? এইটাকে, কিন্তু এইটাকে এনক্লোজ করেছে, এটাকে এনক্লোজ করেছে, এটাকে এনক্লোজ করেছে, হ্যাঁ, একটাকে শুধু এনক্লোজ করেছে, শুধু নামাটাকেই হয়তো এনক্লোজ করেছে, ওঠাটাকে এনক্লোজ করতে পারেনি। তাহলে এখানে কি হবে? 3i হয়ে যাবে এই সি দ্বারা, এটা দ্বারা 3i হয়ে যাবে। হুম, কোডের মধ্যে দিয়ে। বুঝেছি। হুম, বুঝে গেল? হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ ধরো তুমি এইখানে একটা লাইন নিয়েছো, এরকম একটা সার্কুলার কারেন্ট আছে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে নামছে। এবার তুমি লাইনটা এখান দিয়ে নিলে, হ্যাঁ, এখান দিয়ে নিলে লাইনটা এরকম করে নিলে, তাহলে এইটা দ্বারা তো কারেন্ট এনক্লোজ হয়েছে, তাই না? হয়েছে তো। কিন্তু এই রকম কারেন্টের ক্ষেত্রে যেটা উঠলো আর নামলো, এটা তুমি পুরোটাই নিয়ে নিলে এখান দিয়ে বাইরে দিয়ে। তাহলে এখানে কারেন্ট এনক্লোজ ইকুয়াল টু কত হচ্ছে? ডান পাশেরটাই 0, আর
লেফট সাইডে কত, কারেন্ট এনক্লোজ আই এনক্লোজ ইকুয়াল টু আই হবে, বুঝতে পারলে? এই কেসটাই হয়েছে এখানটায়, বোঝা গেল পরিষ্কার? হ্যাঁ ও বুঝতে পেরেছি। এই যে সি লাইন, সি লাইন। এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাপ্লিকেশন, এগুলো অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল থেকে আমরা করলাম। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আবার শুরু করব আমরা এরপর থেকে। ভেক্টর পোটেনশিয়ালটা বাদ থাকলো, এটা পর দিন হবে। আচ্ছা, তোমাদের কোশ্চেন থাকলে বলো।